আজ আমরা কোরিয়ান একটি মাস্টারপিস ক্রাইম থ্রিলার মুভি সম্পর্কে জানব। এই মুভিটি 2003 সালে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। থ্রিলার ধর্মী এই সিনেমার পরতে পরতে জড়িয়ে রয়েছে সাসপেন্স। 1986 সালে 2 নারীকে ধর্ষণ করে খুন করা হয়। এই খুনের তদন্ত করতে শুরু করেন 2 গোয়েন্দা, কিন্তু এই এলাকায় একইভাবে খুন হতে থাকে আরো অনেকেই। খুনের নেপথ্যে আসলে কে, তদন্তই বা কিভাবে করা হচ্ছে, সেসব নিয়ে গল্প এগিয়ে যায়। তবে সিনেমাটির শেষের টুইস্ট তোমাকে হতবাক করে দেবে। মুভিটি IMDb-তে রেটিং রয়েছে 8.1 আউট অফ 10। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রহস্যময় মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমাদেরকে একজন ডিটেকটিভকে দেখানো হয় যার নাম পার্ক। পার্ক একটা মরদেহ তদন্ত করার জন্য ট্রাক্টর দিয়ে গাংসিয়ং নামের একটা গ্রামে যাচ্ছিল। আসলে সেখানকার একজন কৃষক তার জমির পাশে থাকা নালার মধ্যে একটা নগ্ন অবস্থায় মেয়ের মৃতদেহ পেয়েছিল এবং সেটি ইনভেস্টিগেশন করার জন্য মূলত পার্ক সেখানে যায়। এখানে এসে পার্ক বুঝতে পারে যে সেই মেয়েটাকে কেউ খুব খারাপভাবে ধর্ষণ করে মেরেছে। এছাড়াও সেই সময় মেয়েটির পুরো শরীর উলঙ্গ অবস্থায় ছিল এবং তার হাত মুখ ছিল বাঁধা। সেই পাশের গ্রামের কিছু বাচ্চারা এই মেয়েটার জামা কাপড় নিয়ে খেলা করছিল, যা পার্কের জন্য একটা প্রমাণ হতে পারত। কিন্তু সেই বাচ্চারা নিজের অজান্তেই এই প্রমাণগুলো নষ্ট করে ফেলে। এই মার্ডারটা মূলত হয়েছিল 1986 সালের 23 অক্টোবর। এবার পরের দৃশ্যে আমরা পার্কে দেখতে পাই যে তার অফিসে বসে সে ওই গ্রামে থাকা সকল বড় ছোট গুন্ডাদের লিস্ট করছিল। তার মনে হতে পারে যে এই গ্রামের ভেতরে হয়তো কেউ এই মার্ডারের সাথে সম্পৃক্ত আছে। তাই সে ওইসব গুন্ডাদের এক এক করে ছবি তুলে তাদের ডিটেলস সহ তার ডায়েরিতে একটা লিস্ট করতে থাকে। এখানে পার্ক ভেবে নেয় যে এদের মধ্যে কেউ একজন হয়তো খুনের আসামি হবে, আর এতে এটা বোঝা যায় যে পার্ক কোনো তদন্ত ছাড়াই কেস ক্লোজ করার জন্য আসলে বিনা অপরাধে আসামি বানানোর চেষ্টা করছে। যাই হোক, এর কিছুদিনের মধ্যে আমরা আরো একটা মেয়ের লাশ দেখতে পাই, যেটা ডিটেকটিভ পার্ক ইনভেস্টিগেশন করার জন্য যায় এবং এই মার্ডারটা একটা গ্রামের দিকে হয়েছিল। এই মেয়েটির লাশও আগের মতোই হাত মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। তবে সেই গ্রামের মানুষরা সেখানে থাকা সকল এভিডেন্স তাদের অজান্তেই নষ্ট করতে থাকে। এমনকি একটি ট্রাক্টর মাটির রাস্তায় থাকা খুনির পায়ের ছাপটাও মুছে দেয়, যেটা দেখে পার্ক প্রচন্ড রেগে যায়। এই পায়ের ছাপটাই হয়তো পার্কের জন্য একটা বড় ক্লু হতে পারত। আসলে ক্রাইম সিনের আশেপাশে পুলিশ কোনো প্রোটেকশন না দেওয়ার কারণে সেখানকার মানুষরা ঘটনাস্থল দেখতে এসে এই প্রমাণগুলো নষ্ট করে ফেলছে। এছাড়াও সেখানকার পুলিশও তাদের দায়িত্ব পালনে অনেক অবহেলা করছিল। আর এই কারণেই পার্ক সকল পুলিশদের উপর চিল্লানো শুরু করে। এবারও পার্ক আগের মেয়েটার মতোই মৃতদেহ ছাড়া আর কোনো প্রমাণই খুঁজে পায় না। সেদিন দুপুরে পার্ক যখন অফিসে বসে তার ডায়েরিতে থাকা সেই আসামিদের লিস্ট দেখতে দেখতে লাঞ্চ করছিল, তখনই পার্কের সাথে দেখা করতে আসে সেই এলাকার পুলিশ চিফ এবং পার্কে সে জিজ্ঞেস করে, তুমি এই অপরাধীদের ছবি দেখে কিভাবে খাবার খাও? জবাবে পার্ক জানায়, আমার কাজই হচ্ছে অপরাধী ধরা এবং আমি তাদের চোখ দেখে বলে ফেলতে পারবো যে সে কোন ধরনের অপরাধ করেছে। সে তো পুলিশ নয়, মনে হয় যেন একজন বিশাল গণক। যাই হোক, এই কথাগুলো শুনে পুলিশ চিফ হাসতে হাসতে বলে যে আমার বিশ্বাস এবারও তুমি দ্রুত কেসটা সলভ করে ফেলবে। এখানে বলে রাখা ভালো, পার্ক আগে যে সকল গুন্ডাদের আসামি বানিয়েছিল তাদের এখন সে আর সন্দেহ করছে না, কারণ তারা তো জেলের ভেতরই ছিল। তাই সে আরো কিছু অপরাধীদের ছবি এবং ডিটেলস সহ তার ডায়েরিতে লিস্টেড করতে থাকে এবং এতে আমরা বুঝতে পারি যে কেস দ্রুত সলভ করার জন্য কোনো প্রমাণ ছাড়াই পার্ক যে কাউকে আসামি বানিয়ে দিতে পারে। যাই হোক, এরপর আমরা পার্ককে তার গার্লফ্রেন্ড সিউলের সাথে দেখতে পাই, যেখানে পার্ক সিউলকে সেই কেসের ব্যাপারে সব খুলে বলে। সেখানে সব বলার পর সিউল পার্কে বলে যে দ্বিতীয়বার যে মেয়েটা খুন হয়েছে তাকে আমি পার্সোনালি চিনতাম এবং কয়েকদিন আগে থেকেই সেই মেয়েটির পিছে কোয়াংহু নামের একজন প্রতিবন্ধী ছেলে ফলো করছিল। এই কোয়াংহু হচ্ছে একজন প্রতিবন্ধী এবং তার বাবা এই শহরের একটা বড় রেস্টুরেন্টের মালিক। এই কথা শোনার পর পার্ক সিউলকে বিদায় জানিয়ে দ্রুত কোয়াংহু নামক সেই ছেলেটার সাথে দেখা করতে আসে। এবার সে দেখা করে কোনো রকম প্রমাণ ছাড়াই তাকে পুলিশ স্টেশনে এনে বেদম পেটাতে থাকে। এছাড়াও সে বারবার ওই ছেলেটাকে এই খুনের দায়ভার স্বীকার করে নিতে বলে, কিন্তু কোয়াংহু প্রতিবন্ধী হলেও সে এটার প্রতিবাদ করে বলতে থাকে যে সে এই খুনটা কখনোই করেনি।
যাই হোক, এরপর আমরা রাস্তায় একটা মহিলাকে যেতে দেখি, যাকে পিছনে পিছনে একটা লোক ফলো করছিল। সেই লোকটি ওই মহিলাটার সাথে কথা বলতে চাইলে মহিলাটা তাকে খুনি ভেবে সেখান থেকে পালাতে থাকে। আর এভাবে পালিয়ে যাওয়ার সময় কিছু দূর যেতেই সে হোঁচট খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। এরপর সেই লোকটাকে দেখা যায় মহিলাকে সাহায্য করার জন্য তার কাছে যেতে, কিন্তু সেই মহিলাটা তাকে আসতে দেখে আরো ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। ঠিক এমন সময় সেখান দিয়ে পার্ক যাচ্ছিল তার গাড়ি নিয়ে। আর এই কাণ্ড দেখে সে বুঝতে পারে যে এ হয়তো কোনো একজন র্যাপিস্ট। তাই সে গাড়ি থেকে নেমে এক লাথি মেরে তাকে চিৎপটাং করে দেয়। এরপর সে তাকে সোজা হ্যান্ডকাফ পরিয়ে নিজের গাড়িতে তুলে ফেলে। তবে এইখানে সে জানতে পারে যে লোকটার নাম সিওক এবং সে একজন গোয়েন্দা। পার্ক তার এসব কথা শোনার পর তার হাত করা খুলে দেয় এবং তাকে নিয়ে সোজা চলে যায় সেই জায়গায় যেখানে দ্বিতীয় মেয়েটি খুন হয়েছিল। পার্ক সেই জায়গাটাতে নতুন করে সে একটা জুতোর ছাপ বসিয়ে দেয়, যে জায়গাটার খুনির জুতোর ছাপ আগে মুছে গিয়েছিল। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে সে আসলে কোয়াংহুর জুতো নিয়ে এখানে ছাপ দিচ্ছে, কারণ সে চাইছে যে যে করেই হোক এই ব্যাটাকে ফাঁসিয়ে দিয়ে এই কেসটা সলভ করতে। এরপর পার্ক যখন সিওককে নিয়ে পুলিশ স্টেশনে আসে তখন সে জানতে পারে যে সিওক আসলেই একজন ডিটেকটিভ এবং পার্ককে এই কেসটা সে সাহায্য করার জন্য পুলিশ চিফ মূলত সিওককে এখানে নিয়ে এসেছে। এবার সিওককে সেখানে থাকা সকল ডিটেকটিভদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর পার্ক তার সাথীদের নিয়ে চলে যায় কোয়াংহুর কাছে এবং সেই জুতোর ছাপের ছবি দেখিয়ে কোয়াংহুকে বলতে থাকে যে তোমার জুতোর ছাপ আমরা ক্রাইম সিনে ইতিমধ্যে পেয়ে গেছি, তাই ভাই দ্রুত স্বীকার করে নাও যে খুনটা তুমি করেছো। কিন্তু কোয়াংহু প্রতিবারের মতোই বলতে থাকে যে সে এই খুনটা করেনি। এখন তারা তিনজন এরপর কোয়াংহুকে নিয়ে চলে যায় একটা জঙ্গলে এবং মাটি খুঁড়তে খুঁড়তে কোয়াংহুকে বলে তুই যদি এই খুনের দায়ভার স্বীকার করে না নিস তাহলে আমরা তোকে জীবন্ত এখানে কবর দিয়ে দেব। এই কথা শুনে কোয়াংহু এবার অনেক ভয় পেয়ে যায় এবং সে ডিটেলস কিভাবে খুন করেছে তা বলতে থাকে, কিন্তু এগুলো দেখে সিওকের মোটেই ভালো লাগে না এবং সে সেখান থেকে চলে আসে। আসলে কোয়াংহুর কথা শুনে সিওকের মনে একটু সন্দেহ জেগেছিল, তাই পুরোপুরি নিশ্চিত হতে সে মামলার সব ফাইলগুলো খতিয়ে দেখতে শুরু করে। এর পরের দিন পার্ক সকল মিডিয়াকে জানিয়ে দেয় যে তারা এই কেসটা সমাধান করে ফেলেছে এবং আজ সকালে তারা মিডিয়ার সামনে খুনিকে দিয়ে খুনের রিক্রিয়েট করে দেখাবে। কিন্তু তখন সিওকের মনে হচ্ছিল যে কোয়াংহু এই খুনগুলো করেনি এবং সে কোয়াংহুর হাত দেখে বুঝতে পারে যে কোয়াংহু কখনোই এই ধরনের খুন করতে পারে না, কারণ কোয়াংহুর পুরো হাত আগুনে পুড়ে ঝলসে গিয়েছে, যার কারণে সে তার আঙ্গুল পর্যন্ত ঠিকমতো নাড়াতে পারে না। একজন মানুষ যদি নিজের আঙ্গুলই নাড়াতে না পারে তাহলে সে কিভাবে একটা মেয়ের হাত পা বেঁধে তাকে ধর্ষণ করবে? যাই হোক, এইসব লজিকের পর কোয়াংহুকে যখন দ্বিতীয় খুন হওয়ার জায়গাটিতে নিয়ে যাওয়া হয় তখন সিওক বারবার পুলিশ চিফকে এটা বুঝাতে থাকে যে কোয়াংহু এই খুনটা করেনি, কিন্তু সেখানে মিডিয়া চলে আসায় পুলিশ চিফ তাদের ডিপার্টমেন্টের রেপুটেশন বাঁচাতে সিওককে এই ব্যাপারে কোনো কথা বলতে মানা করে দেয়। তখনই কোয়াংহু তার বাবাকে সেই জায়গাতে দেখে ফেলে এবং সে প্রচন্ড প্যানিক হয়ে মিডিয়ার সামনে বলতে থাকে যে পুলিশরা তাকে জোর করে এই কেসে ফাঁসিয়ে দিয়েছে এবং তাকে তারা বিনা কারণে অনেক টর্চার করেছে। এখন এইসব কথাবার্তা শুনে মিডিয়া এবার পুলিশদের নানা ধরনের প্রশ্ন করতে থাকলে তারা দ্রুত কোয়াংহুকে নিয়ে সেখান থেকে সরে পড়ে। তবে বিকেল হতেই পুলিশরা বাধ্য হয়ে কোয়াংহুকে ছেড়ে দেয়, কারণ এই নিউজটা ইতিমধ্যেই পুরো দেশ জুড়ে জানাজানি হয়ে গিয়েছে। আর এই কারণে ইনচার্জ পুলিশ চিফকে আদেশ দেয় যে ডিপার্টমেন্টের আরো বদনাম হওয়ার আগেই যেন কোয়াংহুকে ছেড়ে দেওয়া হয়, যার কারণে পুলিশ বাধ্য হয়ে এবার কোয়াংহুকে ছেড়ে দেয়। এরপরের দিন সকালে পুলিশ সুপেরিয়র যখন নিউজ পেপারে এই খবরটা জানতে পারে তখন সে নিজেও এই কেসের ব্যাপারে তদন্ত করার জন্য চলে আসে। অফিসে আসার পর সে পার্কে আদেশ দেয় যে কেসের ব্যাপারে সবকিছু যেন তাকে খুলে বলা হয়। তখন পার্ক কেসের ডিটেলস সে সুপেরিয়রকে দিতে থাকলে সে নিজে এবার কেস নিয়ে তদন্ত শুরু করে। সেই সুপেরিয়র পার্কে এই দুটো মার্ডারের মধ্যে কি কি কমন ছিল সেটা জিজ্ঞেস করলে সিউক বলে মার্ডার দুটো নয় বরং 3টি হয়েছে। তখন সিউক 2 মাস আগে হয়ে যাওয়া একটা নিখোঁজ রিপোর্ট সুপেরিয়রকে দিয়ে বলে যে প্রথম মেয়েটি একটা বৃষ্টির রাতে নিখোঁজ হয়েছিল এবং সেদিন মেয়েটি লাল একটি ড্রেস পরে বের হয়। এছাড়া মার্ডার হওয়া 2জন মেয়েকেই বৃষ্টির রাতে মারা
হয়েছিল এবং তারা দুজনেই লাল পোশাক পরেছিল। সেই সব কথা শোনার পর তারা সবাই অনেক অবাক হয়ে যায় সিওকের কাজ দেখে এবং সুপিরিয়র সঙ্গে সঙ্গে পার্কে নির্দেশ দেয় যে দ্রুত সে নিখোঁজ মেয়েটির মরদেহ খুঁজে বের করতে। এবার দুদিনের মধ্যে সিউক সেই লাশটিকে খুঁজে বের করে এবং ময়নাতদন্তের জন্য সে লাশটিকে পাঠালে ফরেনসিক ডাক্তার বলে যে এই মেয়েটাকেও ঠিক আগের দুজনের মতোই হত্যা করা হয়েছে, তবে লাশটা এতটাই পচে গিয়েছে যে কোনো ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা সম্ভব নয়। এসব শোনার পর সিউক এবং তার টিম পুরো হতাশ হয়ে পড়ে এবং মনোবল ফিরিয়ে আনতে সুপিরিয়র সবাইকে কোয়াংহুর বাবার রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে গিয়ে পার্ক তার কাজের জন্য কোয়াংহুর কাছে ক্ষমা চায় এবং তাকে নতুন একজোড়া জুতো গিফট করে, কিন্তু ইয়াংকে সেখানে দেখে কোয়াংহু রেগে সেখান থেকে চলে যায়। আসলে পার্কের চেয়ে সে কোয়াংহুকে অনেক বেশি টর্চার করেছিল, যার কারণে ইয়াংকে এখন কোয়াংহু একদমই পছন্দ করে না। এর পরের দৃশ্যে আমরা একজন মেয়েকে লাল পোশাক পরে বৃষ্টির রাতে জঙ্গলের মধ্যে হাঁটতে দেখি। আর এই মেয়েটা কিন্তু কোনো সাধারণ কেউ ছিল না, সে মূলত ছিল একজন পুলিশ সদস্য। আসলে সুপিরিয়র সে খুনিকে ধরার জন্য এই প্ল্যানটি করেছিল, কিন্তু অনেকক্ষণ বাইরে থাকার পরেও যখন সে খুনি সেখানে আসে না, তখন সে মেয়েটি পুলিশের একটা শেল্টারের মধ্যে ঢুকে পড়ে, যেখানে আগে থেকেই সিউক উপস্থিত ছিল। ঠিক তখন দুজন মেয়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য সেই শেল্টারের মধ্যে প্রবেশ করলে একজন মেয়ে তাদের স্কুলের একটা গুজব সম্পর্কে বলতে থাকে। সেই মেয়েটা বলতে থাকে যে তাদের স্কুলের আউট হাউসে একটা খুনি থাকতো এবং সে রাত হলেই বাইরে চলে মানুষ খুন করত। কিন্তু এই কথা শুনে শেল্টারে থাকা সকলেই হাসতে থাকে। এরপর আমরা লাল জামা পরা একজন মহিলাকে দেখতে পাই, যাকে তার স্বামী ফোন দিয়েছিল। মূলত সে একটা ছাতা আনার জন্য বাইরে যায়, কারণ প্রচন্ড বৃষ্টি হওয়াতে তার স্বামী ফ্যাক্টরিতে আটকা পড়ে গেছে। এখন যাওয়ার আগে সেই মহিলা তার লাল জামাটি খুলে নেয় এবং ছাতা হাতে ফ্যাক্টরির দিকে যেতে থাকে, কিন্তু যাবার সময় সেই মহিলাটি অদ্ভুত ধরনের কিছু আওয়াজ শুনতে পায়। আর এই শব্দ শোনার ফলেই সে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই একজন লোক রাস্তার পাশ থেকে সেই মহিলার উপর হামলা করে দেয়। আর এটাই ছিল সেই খুনি, যার চেহারা আমাদেরকে দেখানো হয়নি। পরের দিন সকালে পুলিশ স্টেশনে ফোন দিয়ে সেই মহিলাটির মৃত্যুর খবর জানানো হলে সিউক ও তার টিম দ্রুত সেই ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ দিয়ে পুরো জায়গাটা এবার ঘেরাও করে রাখে, কারণ এর আগে বহুবার তাদের প্রমাণ নষ্ট হয়েছিল। তাই এবার তারা কোনোভাবেই চায় না যে তাদের যেন কোনো প্রমাণ নষ্ট না হয়। তবে তাদের ভাগ্য এখানে এতটাই খারাপ ছিল যে তারা খুনির কিছু ফুটপ্রিন্ট পেলেও বৃষ্টির কারণে সেগুলো পুরোপুরি নষ্ট হয়ে যায়, যার কারণে এবারও তারা মৃতদেহ ছাড়া আর কোনো প্রমাণ খুঁজে পায় না। এবার সকালে তারা পুলিশ স্টেশনে আসলে সেই পুলিশ মেয়েটা তাদেরকে একটা রেকর্ড চ্যানেলের রেকর্ড দেখিয়ে বলে যে একজন লোক স্যাড লাভ নামক একটা গান বৃষ্টির রাতে এই রেডিও চ্যানেলে বাজানোর জন্য রিকোয়েস্ট করত, এবং যেই রাতে গানটি বাজানো হয় সেই রাতেই ওই মেয়েটাকে হত্যা করা হয়েছিল। তার মানে আমার মনে হয় এই গানের সাথে খুনির কোনো সম্পর্ক রয়েছে। এই কথা শোনার পর পার্ক সেই মেয়েটার বলা যুক্তি নিয়ে মজা করতে থাকে এবং বলে, আমার মনে হয় না যে এই গানের সাথে খুনির কোনো সম্পর্ক রয়েছে, বরং আমার মনে হয় খুনির গোপনাঙ্গে কোনো চুল নেই, কারণ আমরা কোনো মেয়ের মধ্যে খুনির চুলের খোঁজ পাইনি। কিন্তু সুপিরিয়রের কাছে সেই মেয়ে পুলিশের যুক্তিটা সঠিক লাগে এবং সিওক দ্রুত চলে যায় ওই রেডিও স্টেশনে। এবার সেখানে গিয়ে সে ওই গানের জন্য যে চিঠি দিয়ে বারবার রিকোয়েস্ট করেছিল তার চিঠিটা দিতে বলে, কিন্তু সেই রেডিও স্টেশনে কোনো চিঠি ছিল না, কারণ তারা সকল চিঠি আজকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এসব দেখার পর সিওক সেই ডাস্টবিনে ওই চিঠিটি খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে সে কিছুই খুঁজে পায় না। অন্যদিকে আমরা পার্ক দেখতে পাই যে সে একজন দরবেশকে কেসের ব্যাপারে সবকিছু খুলে বলতে এবং খুনিকে খুঁজতে তাকে সাহায্য করতে বলে। ঠিক তখনই সেই দরবেশ পার্কে একটা কাগজ দিয়ে বলে সে ইয়াংকে নিয়ে লাস্টবার খুন হওয়া মেয়েটার ঘটনাস্থলে যায় এবং দরবেশের বলা কথা অনুযায়ী কাজ করতে থাকে। তবে এই সময়ে তারা একজন লোকের আসার শব্দ পায় আর পার্ক ও ইয়াং তাকে খুনি ভেবে দ্রুত লুকিয়ে পড়ে, কিন্তু সেই লোকটা আসলে আমরা দেখতে পাই যে সেখানে মূলত সিউক এসেছে এবং সে সেখানে দাঁড়িয়ে ওই স্যাড লাভ গানটি শুনছিল। তখন সিউক একজন লোককে সেখানে আসতে দেখলে সেও একটা জায়গায় দ্রুত লুকিয়ে পড়ে এবং সেই লোকটি সেখানে সে একজন মেয়ের ব্রা ও প্যান্টি এনে সেখানে এই কাজ করতে থাকে। এই বিশ্রী কাণ্ড দেখে পার্ক ও ইয়াং ভাবতে থাকে যে এটাই হবে হয়তো সেই খুনি।
তাই তারা ওই লোকটিকে ধরবে বলে চিন্তা করে ফেলে। দ্রুত ইয়াং সেই লোকটাকে ধরার জন্য যখনই এগুতে থাকে ঠিক তখনই তার পা পড়ে একটা লাঠির উপরে। এই কারণে সেই লোকটা বুঝে ফেলে যে এখানে হয়তো কেউ রয়েছে, তাই সে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করলে তারা তিনজনই ওই লোকটার পিছু করতে থাকে। এইভাবে দৌড়াতে দৌড়াতে তারা একটা ফ্যাক্টরির কাছে গিয়ে পৌঁছায়, যেখানে সেই লোকটি অসংখ্য শ্রমিকদের মধ্যে মিশে গিয়েছিল। এবার সেখানে সকল কর্মীর পোশাক একই কালারের ছিল, যার কারণে সিওক বুঝতে পারছিল না যে তারা কিভাবে সেই লোকটাকে খুঁজে পাবে। তবে তখনই পার্কের নজর পড়ে একটা লোকের উপরে এবং দ্রুত গিয়ে তাকে ধরে ফেলে। আসলে জঙ্গলের মধ্যে সেই লোকটা যখন ওই অকাজ করছিল তখন পার্ক সেই লোকটার আন্ডারওয়্যার দেখে ফেলেছিল, যার কালার ছিল লাল। আর এটার মাধ্যমেই পার্ক সেই লোকটাকে চিনে ফেলেছিল এবং সিওক এবার প্রথমবারের মতো পার্কের কাজ দেখে ফিদা হয়ে যায়। এবার সেই লোকটাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হলে পার্ক সেই লোকটাকে জিজ্ঞেস করে যে তুমি কেন সেই জায়গাটাতে গিয়েছিলে। তখন ওই লোকটা জানায় যে আমার স্ত্রী অনেক অসুস্থ থাকায় আমি তার সাথে ইন্টিমেট হতে পারতাম না। এছাড়াও আমার বাসায় বাচ্চা কাচ্চারা থাকার কারণে আমি ঘরের মধ্যেও নিজেকে শান্ত রাখতে পারতাম না, যার কারণে আমি বাইরে গিয়ে এই কাজটা করতাম। অন্যদিকে ইয়াং সেই লোকটির বাসায় গেলে সেখানে সে অনেক অ্যাডাল্ট বই এবং মেয়েদের কিছু নিউড ছবি দেখতে পায়। এছাড়াও সেখানে সে ওই লোকটার স্ত্রীকেও দেখতে পায়, যে আসলেই অনেক অসুস্থ ছিল। কিন্তু এখানে দেখা যায় যে ওই লোকটা তার স্ত্রীর যথাযথভাবে খেয়াল রাখত। এমনকি সেই লোকটি প্রতি সপ্তাহে একবার চার্চে গিয়ে প্রার্থনা করত তার স্ত্রীর সুস্থতার জন্য। এখন এত কিছু জানার পরেও পার্ক ও ইয়াং সেই লোকটাকে কোয়াংহুর মতো টর্চার করতে থাকলে সেই লোকটিও ভয়ে খুনের দায়ভার স্বীকার করে নেয়। অন্যদিকে আমরা সিউককে একটি স্কুলের মধ্যে দেখতে পাই, যেখানে সে গিয়েছিল মূলত সেই মেয়েটার সাথে দেখা করতে, যে তাদেরকে একটা গুজব সম্পর্কে জানিয়েছিল। কথা বলার সময় সিউক লক্ষ্য করে যে সে মেয়েটি কোমরে ব্যথা পেয়েছে, যার কারণে সিউক সেই মেয়ের ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিলে মেয়েটা সিউককে ধন্যবাদ জানায়। এরপরে সে আউট হাউসের রাস্তাটি তাকে দেখিয়ে দেয়। সেখানে গিয়ে তার দেখা হয় একজন নার্সের সাথে। সে ওই জায়গাটার দেখাশোনা করত। সিওক নার্সের কাছে গুজবের ব্যাপারে জিজ্ঞেস করলে নার্স বলে যে স্কুলের সামনে থাকা পাহাড়টির মধ্যে একটা ঘর রয়েছে, যেখানে একজন মহিলা থাকে এবং তারই কান্নার আওয়াজ শুনে আমাদের স্টুডেন্টরা ভাবতো যে খুনি হয়তো এই আউট হাউসে আছে। পাহাড়ের সেই ঘরটাতে যখন সিওক সেই মহিলার সাথে দেখা করতে যায় তখন সেই মহিলা সিউককে দেখে ভয়ে ঘরের ভেতরে পালিয়ে যায়। সিউক তাকে তার পরিচয় দিলে সেই মহিলা একজন মেয়েকে আনতে বলে তার সাথে কথা বলার জন্য। এর জন্য সিউক সেই মহিলা পুলিশকে সেখানে ডেকে আনে এবং তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে এই মহিলাটি হচ্ছে একমাত্র ব্যক্তি যে কিনা সেই সিরিয়াল কিলারের হাত থেকে বেঁচে ফিরেছিল। আসলে 1 বছর আগে সেই কিলার তাকে অত্যন্ত নির্মমভাবে ধর্ষণ করে, আর এই ভয়াবহতা সে আজও ভুলতে পারেনি, যার কারণে সেই মহিলাটা কোনো পুরুষ দেখলেই অনেক ভয় পেয়ে যেত। এখন ওই পুলিশ মেয়েটি যখন কিলারের চেহারার ব্যাপারে তাকে জিজ্ঞেস করে তখন সে জানায় যে আমি সেই সময়টাই এতটাই আতঙ্কিত ছিলাম যে একবারও পিছনে ফিরে তাকানোর সাহস করিনি। তবে যখন সে তার হাত দিয়ে আমার মুখ চেপে ধরেছিল তখন আমি বুঝতে পারি যে তার হাতটা ছিল পুরো মেয়েদের মতো নরম। এইসব ঘটনা শোনার পর সিওক দ্রুত পুলিশ স্টেশনে এসে সেই লোকটির হাত চেক করে বুঝতে পারে যে তারা আবারও ভুল আসামি ধরে এনেছে, কারণ সেই লোকটার হাত ছিল অনেক শক্ত। এবার সিওক সেই লোকটাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে পার্ক কিন্তু প্রচন্ড রেগে যায় এবং সে সিওকের সাথে ঝগড়া করতে থাকে। তবে তখনই পুলিশ রেডিও চালু করে দিলে তারা সেই স্যাড লাভ গানটি আজও শুনতে পায় এবং সিওক জানালা খুলে দেখতে পায় যে বাইরে আজ হচ্ছে নিঝুম বৃষ্টি। তাদের বুঝতে বাকি থাকে না যে আজও হয়তো একজন নতুন করে মার্ডার হতে চলেছে। তাই তারা ফোন দিয়ে সবাইকে জানিয়ে দেয় যে আজ রাতেই যেন কেউ না বের হয়। কিন্তু তাতেও একটা খুব লাভ হয় না, কেননা পরের দিন সকালে আরো একটা মেয়ের লাশ পাওয়া যায়। সেই লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হলে পুলিশ জানতে পারে যে এই মেয়েটির গোপনাঙ্গে প্রায় 9 টুকরো ফলের অংশ পাওয়া গেছে এবং এতে বোঝা যায় যে খুনি কতটা কষ্ট দিয়ে এই মেয়েটাকে হত্যা করেছিল। এসব কাণ্ড দেখে পার্ক এবার পুরোই হতাশ হয়ে পড়ে এবং সে তার ডায়েরিটা ছিঁড়তে ছিঁড়তে বলে যে এই খুনটা একমাত্র আমার জন্য হয়েছে। আসলে পার্ক ও সিওক যে সময়টা ঝগড়া করছিল ঠিক সেই সময়ে মূলত এই মেয়েটি খুন হয়েছিল।
তাই পার্ক এই খুনের দায়ভার নিজেকে দিতে থাকে। ঠিক তখনই সেই মেয়ে পুলিশের কাছে রেডিও স্টেশন থেকে স্যাড লাভ গানের রিকোয়েস্ট করা লোকটির চিঠি আসে। এই চিঠিতে এবার তারা পেয়ে যায় সেই লোকেশন, আর ওই লোকেশন পাওয়ার পরে পার্কও দ্রুত সেই জায়গাটিতে চলে যায়, কিন্তু সেখানে তারা কাউকে দেখতে পায় না। তখন বাড়ির মালিক সেখানে চলে আসলে তারা তাদেরকে একটা কারখানার অ্যাড্রেস দেয়, যেখানে মূলত ওই অ্যাড্রেসে দেওয়া লোকটি কাজ করত। এই লোকটার নাম ছিল কুয়ান। এবার তারা সেই কুয়ান নামের লোকটাকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ স্টেশনে, এবং সিউক যখন তার হাত চেক করে তখন তার সন্দেহ আরো গভীর হতে থাকে, কেননা সেই লোকটার হাত ছিল পুরো মেয়েদের মতো নরম। এছাড়াও প্রথম খুনটি হওয়ার কিছুদিন আগেই কুয়ান এই গ্রামে এসেছিল। এই সব প্রমাণ কোয়ানকে যেন খুনি বুঝাচ্ছিল, কিন্তু সে বারবার অস্বীকার করে যে এই খুনগুলো সে করেনি। তবে তখনই ইয়াং রেগে গিয়ে কোয়ানকে বেধর পেটাতে থাকলে সুপেরিয়র তাকে এই কেস থেকে বের করে দেয়। যাই হোক, পরের দিন সকালে পার্ক ও সিওক হতাশ হয়ে ভাবতে থাকে যে তারা কিভাবে কোয়ানকে দোষী বানাবে, কারণ তাকে দোষী সাব্যস্ত করার জন্য তো তাদের কাছে এমন কোনো প্রমাণও নেই। তখনই সিওক একটা জিনিস ভেবে পার্কে জিজ্ঞেস করে, জঙ্গলে নিয়ে যখন তোমরা কোয়ানহুকে খুনের দায়ভার স্বীকার করেছিলে তখন কি তোমরা কোয়ানহুকে এই কথাগুলো বলতে শিখিয়ে দিয়েছিলে? এর জবাবে যখন পার্ক না বলে তখন সিওক কেমন যেন অন্য মনস্ক হয়ে পড়ে। সে বলতে থাকে, তাহলে কোয়ানহু এত ডিটেলসে কিভাবে খুনের ব্যাপারে ব্যাখ্যা দিতে পারলো? এই কথাটা মাথায় আসার পর তারা দুজনেই কোয়ানহুর সাক্ষী দেওয়া সেই রেকর্ডটি চালু করলে তারা বুঝতে পারে যে কোয়ানহু খুনের ব্যাপারে কথাগুলো এমনভাবে বলছিল যেন সে ওই খুনটা তার নিজের সামনে হতে দেখেছে। তাহলে তার মানে কোয়ানহু নিশ্চয়ই সে খুনিকে নিজ চোখে দেখেছিল। তাই কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য পার্ক ও সিওক কোয়ানহুর সাথে দেখা করতে তার বাবার রেস্টুরেন্টে চলে আসে। তবে এখানে এসে তারা ইয়াংকে দেখতে পায় যে মাতাল হয়ে সে সেখানে লোকদের মারধর করতে থাকে। এই বিষয়টা কোয়ানহু দেখে ফেলে এবং রাগে সে ইয়াং এর এক পায়ে আঘাত করে বসে। ইয়াং আহত অবস্থায় দেখে কোয়ানহু আরো বেশি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে থাকলে পার্ক ও সিওক কোয়ানহুর পিছু করতে থাকে, যার কারণে কোয়ানহু ভয় পেয়ে একটা খাম্বার উপরে উঠে পড়ে। এরপর তারা কোয়ানহুকে শান্ত করে খাম্বা থেকে নিচে নামায় এবং সেই খুনির ব্যাপারে জিজ্ঞেস করলে কোয়ানহু তাদের বলতে শুরু করে যে আমি তখন একটা ঘরের নিচে লুকিয়েছিলাম এবং আমার সামনে সেই খুনি এই মেয়েটাকে নৃশংসভাবে হত্যা করেছিল। পার্ক তখন কোয়ানহুকে কোয়ানের একটা ছবি দেখিয়ে বলে যে এটাই সেই খুনি কিনা। তবে কোয়ানহু কিছু বলার আগেই তার বাবার লোকজন নিয়ে পার্ক ও সিউকের উপর হামলা করে দেয়। এই সুযোগে কোয়ানহু সেখান থেকে পালিয়ে একটা রেলওয়ের সামনে এসে দাঁড়ায়, আর তখনই একটা ট্রেন এসে কোয়ানহুকে মেরে দিলে কোয়ানহু সেখানেই মৃত্যুবরণ করে। চিন্তা করো, এত কাছাকাছি এসেও পুলিশ এই খুনের রহস্যটা কোনোভাবেই উদ্ধার করতে পারলো না। যাই হোক, কোনো প্রমাণ জোগাড় করতে না পারায় পরের দিন সকালে পুলিশকে বাধ্য হয়ে কোয়ানকে ছেড়ে দিতে হয়। আর এই কারণে প্রতিটা নিউজ পেপারে পুলিশের নামে নানা রকম দুর্নাম ছড়িয়ে পড়ে। অন্যদিকে আমরা সুপেরিয়রের সাথে পার্ক ও সিওককে দেখতে পাই, যারা মূলত একটা ডক্টরের কাছে গিয়েছিল কিছু ডিএনএ টেস্টের রিপোর্ট বের করার জন্য। আসলে শেষের মেয়েটির শরীরে ডাক্তার খুনির 2 ফোঁটা সিমেন্স পেয়েছিল, আর এই ডিএনএ রিপোর্ট বের হলেই তারা জানতে পারবে যে খুনি আসলে কে ছিল। কিন্তু এই টেস্টটি করার জন্য তাদেরকে এই সিমেন্স পাঠাতে হবে আমেরিকায়, যেটা আসতে সময় লেগে যাবে প্রায় 3 থেকে 4 সপ্তাহের মতো। আসলে এই টেস্টটি করার জন্য কোরিয়ায় তখন কোনো মেশিন ছিল না, তাই তাদের বাধ্য হয়ে এই কাজটা করতে হয়েছিল। যা হোক, সেদিন রাতে আমরা সিওককে কোয়ানের উপর নজর রাখতে দেখতে পাই। সে একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল, কিন্তু অনেকদিন ধরে ঠিকমতো না ঘুমানোর কারণে সিওকের চোখ কেমন যেন লেগে আসে এবং চোখ খুলতেই সে আর কোয়ানকে আর দেখতে পায় না। তখনই সে একটা বাসের মধ্যে কোয়ানকে যেতে দেখলে সেও বাসটির পিছু করার জন্য তার গাড়িটা চালু করতে থাকে। তবে ভাগ্যের এতই নির্মম পরিহাস যে সিওকের গাড়িটা সেখানেই নষ্ট হয়ে যায়, আর এর কারণে সে আর কোয়ানের পিছু করতে পারে না। পুলিশ স্টেশনে সিওক বারবার সুপেরিয়রের কাছে বলতে থাকে যে কোয়ান আজ রাতে আরো একটি খুন করতে যাচ্ছে, তাই আমাদের উচিত ওর উপর নজর রাখা। তবে এসব কথা শুনে সুপেরিয়র অনেক রেগে যায় এবং সে সিওককে কিছুক্ষণ বিশ্রাম করতে বলে। অন্যদিকে আজ আমরা পার্কের গার্লফ্রেন্ডকে দেখতে পাই যে একটা ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় আমরা আবারও সেই খুনিকে দেখতে পাই যে তার পরবর্তী শিকার সিউলকে বানিয়েছিল, কিন্তু হামলা করার আগেই সেখান দিয়ে সে আরো একটা মেয়েকে যেতে দেখে। ঠিক এমনই অবস্থায় খুনি বুঝতে পারে না যে সে এখন কাকে টার্গেট বানাবে।
এভাবে ভাবতে ভাবতে শেষমেশ সে ওই মেয়েটার উপরে হামলা করে দেয়, যার ফলে পরের দিন সকালে আরো একটা মার্ডারের ব্যাপারে জানতে পেরে সিওক যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন সে মেয়েটার কোমরে লাগানো পুরনো ব্যান্ডেজ দেখে সিওক মেয়েটাকে চিনতে পারে। এই দৃশ্য দেখে সে মেজাজ হারিয়ে চলে যায় কোয়ানের বাসায় এবং তাকে মারতে মারতে ঘটনাস্থলের কাছাকাছি একটা জায়গায় নিয়ে আসে। সিওক তার বন্দুক বের করে কোয়ানকে মারতে যাবে, ঠিক সেই সময় পার্ক সেখানে চলে আসে ওই সিমেন্সের ডিএনএ রিপোর্ট নিয়ে। আর এখানে সে জানায় যে কোয়ানের ডিএনএ এর সাথে তাদের সিমেন্সের কোনো ম্যাচই হয়নি। এই কথা শুনে সিওক বুঝতে পারে না যে এটা কিভাবে হলো, কারণ সে ইতিমধ্যে কোয়ানকে খুনি ধরেই নিয়েছে। এটা দেখে সিওক পুরোপুরি ভেঙে পড়ে এবং রিপোর্টগুলো পার্কে দেখিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তখন পার্ক কোয়ানের কাছে গেলে সিওক পিছন থেকে তার বন্দুকটা নিয়ে কোয়ানকে মারতেই যাবে, ঠিক সেই সময় পার্ক তাকে বাধা দেয়। এরপর সে কোয়ানকে তার চোখের দিকে তাকিয়ে বলতে বলে যে সে এই খুনটা করেনি। তখন কোয়ান যখন তার চোখের দিকে তাকায় তখন সিওক বুঝতে পারে যে আসলে কোনো অপরাধীর চোখ দেখে বুঝতে পারা যায় না যে সে আসলে অপরাধী কিনা। এরপর পার্ক কোয়ানকে মুক্ত করে দিলে সে রেলওয়ে টানেলের ভেতরে দিয়ে চলে যায়, আর এই কেসটারও কোনো সমাধান বের হয় না। এরপর সময় চলে যায় 17 বছর, যেখানে পার্কে আমরা তার পরিবারের সাথে দেখতে পাই। বর্তমানে পার্ক পুলিশের জব ছেড়ে একজন সফল বিজনেসম্যান হয়ে গিয়েছে এবং সে যখন তার বিজনেসের জন্য কোথাও কাজে যাচ্ছিল তখনই তার নজর পড়ে সেই রাস্তাটির দিকে যেখানে সে প্রথম মেয়েটার মরদেহ পেয়েছিল। এরপর সে যখন ওই নালার দিকে ঝুঁকতে থাকে তখন একজন মেয়ে সেখান দিয়ে যাওয়ার সময় পার্কে এভাবে দেখে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো, কিন্তু এর জবাব পার্কের কাছে ছিল না। তবে সেই সময় এই মেয়েটা তাকে বলে যে কিছুদিন আগে একজন লোক এখানে এসে আপনারই মতো এই নালার ভেতরে দেখছিল, ঠিক তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এখানে কি করছেন, আর তখনই সেই লোকটা আমাকে বলেছিল যে অনেক বছর আগে আমি এখানে একটা কাজ করেছিলাম। ঠিক এই কথা শোনার পর পার্কের চোখ যেন চকচক করে ওঠে। সেই লোকটা কেমন দেখতে জিজ্ঞেস করলে মেয়েটা তাকে বলে যে সে দেখতে অন্যান্য 5-10টা সাধারণ মানুষের মতোই। আর এটা শুনে পার্ক আমাদের দিকে তাকায়, আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। কি বুঝতে পারলে তো? তার মানে অপরাধী হলে যে তার চেহারা ভয়ঙ্কর হবে এমন কিছু নয়। অপরাধী হতে পারে একজন সাধারণ, হতে পারে একজন নিরীহ চেহারার কেউ, যেমনটা তোমার কিংবা আমার মতন একজন আমজনতা। একবার চিন্তা করো আজ প্রায় কত বছর হতে চলেছে, কিন্তু এই খুনের রহস্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি, আর সেটা কখনো হবে কিনা তা কেউই জানে না, কেননা অপরাধী ছিল আমার আর তোমার মতোই সাধারণ কেউ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা কোন ধরনের এক্সপ্লেনেশন চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সময় নিয়ে দেখার জন্য।